আমার ছেলে আমাকে আর আমার বউকে দেখে না। আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই। এই মুহূর্তে নিয়ে এসেছি যে রাজ চক্রবর্তীর পরিচালনায় সন্তান সিনেমাটি রিলিজ করলো তার রিভিউ। এই সিনেমাটির গল্প নিয়ে যদি ছোট্ট আকারে কিছু বলতে হয় তাহলে এই সময়কার গল্প, সব সময়কার গল্প। এই গল্পের কাঠামো চিরন্তন সত্য এবং যত দিন যাচ্ছে সমাজ যে একটা নির্দিষ্ট অবক্ষয়ের পথে চলছে, যেখানে মূল্যবোধ বলে কিছু নেই, সেরকম একটা জায়গা থেকে গল্পটা তৈরি হয়েছে। এবং এই গল্পকে ছোট্ট করে যদি বিশ্লেষণ করতে হয় তাহলে বলতে হবে বাবা মায়ের সাথে তার সন্তানের বিরোধের গল্প। যে সন্তানকে একদিন হাতে ধরে হাঁটি হাঁটি পা পা করে শহরে নগরে গ্রামে গঞ্জে হাঁটা শেখানো হয়, বাবা মা শেখায়, বিশেষ করে বাবা শেখায়, সেই সন্তানকেই তার দায়িত্ববোধ এবং মূল্যবোধের দিকে ফিরিয়ে আনার জন্য, সঠিক পথে নিয়ে যাবার জন্য আইনের পথেও তাকে নিয়ে হাঁটতে হয়। সিনেমার একেবারে শুরু টাইটেল কার্ড দেখিয়ে হয়। টাইটেল কার্ড দেখানো থেকেই একটু একটু করে মন জয় করা শুরু করলেন রাজ চক্রবর্তী এবং তার টিম। তিনি কিন্তু এই সিনেমার ট্রেলারে সেরকমই লিখেছিলেন, একার নাম লেখেননি, সঙ্গে তার টিমের নামটাও উল্লেখ করেছিলেন। মা দুর্গা প্রতি বছর আসেন তার সন্তান সন্ততিদের সাথে নিয়ে, আর ওই সময়টাতেই বৃদ্ধ বাবা মায়েরা বসে থাকেন সারা বছর, যখন তাদের সন্তানেরা তাদের সঙ্গে কোনো রকম সামনাসামনি দেখা করার সুযোগটুকুও পায় না বা দেখা করতে মন চায় না। শুধুমাত্র ওই পুজোর কটা দিন যদি একবার বাবা মা বলে এসে পাশে দাঁড়ায়, একসাথে আনন্দ করে, তাহলেই তাদের কাছে অনেক বড় রসদ হয়ে দাঁড়ায় বাকি একটা বছর কাটাবার জন্য। সেরকমই একটা দুর্গাপুজোয় একটা পরিবার বসেছিল, যেখানে তার সন্তান, তার বৌমা, আর আসলের থেকে অনেক সময় সুদের কদর একটু বেশি হয়, আর ওই সুদটুকু হলো নাতি নাতনি। এদের মুখ একটু দেখবে বছরে একাধবার, এই জন্য ওই বৃদ্ধ বাবা মায়েরা বসে থাকেন। যে পরিবারটির কথা বলছি সেখানে বাবা মিঠুন চক্রবর্তী আর মা অনুসুয়া মজুমদার। তাদের একমাত্র সন্তান ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক চক্রবর্তী আবার অহনা দত্তকে বিয়ে করেছেন, তাদের একটি পুত্র সন্তানও রয়েছেন। এই ভরা পরিবার নিয়ে আমরা কিন্তু সিনেমাটা দেখা শুরু করি। ভরা পরিবার বলা গেল না, শুধু সম্পর্কগুলো রয়েছে, কিন্তু তার মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়েছিল। ওই দুর্গাপুজোর দিন কটাতেও বাবা মার চোখে শুধু অপেক্ষাই ছিল, আর যখন বিসর্জন হলো তখন সাথে সাথে ওই সম্পর্কটাও যেন বিসর্জিত হলো। হ্যাঁ, মনে মনে বিসর্জন হয়ে গেল। প্রত্যেকটা সংসারে আমরা দেখতে পাই একটি মাত্র ছেলে বা একটি মাত্র মেয়ে, মানে একটি সন্তান। তাকে আমরা দুধে ভাতে মানুষ করতে চাই, জীবনের শেষটুকু দিয়ে তাকে মানুষ করি। তার একেবারে জন্ম থেকে শুরু করে তার খেলনা বাটি, তার লেখাপড়া, তার পোশাক আশাক, স্কুলের যাত্রা, তার কলেজ ইউনিভার্সিটির যাত্রা, আরও যদি বেশি পড়তে চায় তাহলে সেই উচ্চশিক্ষার জন্য পয়সা খরচ, সমস্ত কিছু করতে করতে সেই বাবা মা নিঃস্ব হয়ে যায় এক সময়। ভবিষ্যতের পুঁজিটুকুও থাকে না যা দিয়ে তাদের চিকিৎসাটুকুও হতে পারে। খাওয়া দাওয়া তো ভুলেই যান, একটা মাছ হয়তো দুটুকরো করে দুজনের মুখে জোটে কিনা সেটার মধ্যেও বড় প্রশ্নচিহ্ন। অনেক সমস্যা সেই বৃদ্ধ বৃদ্ধা মানুষ দুটোর, কিন্তু সেই সমস্যাগুলোর পাশে এসে দাঁড়াবার মতো সময় বা ইচ্ছাটুকু তার ওই সন্তান মানে ঋত্বিকের নেই। এই নিয়েই কিন্তু এই গল্পটা। অবশেষে অনেক অপমান, অনেক উপেক্ষা, অনেক লাঞ্ছনা, ঘাড় ধাক্কা, মৃত্যু কামনা করা বা আরো আজে বাজে যাবতীয় যা যা হতে পারে, সবকিছুর পরেও নিজের ছেলেকে যে ভ্যালুজ আর সাকসেসের মধ্যে ব্যালেন্সটা শেখাতে পারেননি, সেই শিক্ষাটা দেওয়ার জন্য
আইনের পথে নিয়ে গেলেন মিঠুন চক্রবর্তী তার সন্তান ঋত্বিককে। আর এইটাই হলো গল্পের আসল জায়গা, কেননা এতটুকু ট্রেলারে বলা ছিল আর অতটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ছেলে মেয়েদের শপিং থাকে, বিদেশের ট্রিপ থাকে, ভালো খাওয়া থাকে, ভালো পোশাক থাকে, সব থাকে, কিন্তু বাবা মায়েদের জন্য কোনো ভাবনা থাকে না তাদের অন্তরে বা তাদের পকেটে। হয়তো প্রচুর টাকা মাসিক রোজগার ছেলের, তবুও বাবা বা মায়ের পাশে দাঁড়াতে গেলে একটু ভাবতে হয় যে কোথা থেকে আসবে সে টাকা, আমি কি বাটি হাতে করে মোড়ের মাথায় দাঁড়াবো? ওই বাবা মিঠুন চক্রবর্তী সমাজের চোখে আদর্শ মানুষের পরিচয় নিয়ে বেঁচে থাকলেও ছেলের কাছে আদর্শ হতে পারেনি, কেননা ছেলে কেবলমাত্র নিজের ভালোটা বোঝে। এই সব যে ঘটনা ঘটলো তার মধ্যে কতগুলো ইঙ্গিতপূর্ণ চিত্র উঠে আসলো। মন্দিরে পুজো দিতে যাওয়া হয়েছে, হ্যাঁ, সেই মন্দিরে ঢাক আর বাজে না, এখন অন্যরকম যন্ত্র বসিয়ে দেওয়া হয়েছে, সেখানে মানুষের কোনো প্রয়োজন নেই। যখন ঢাক বাজতে ঢাকিই নেই, সেই রকম পরিস্থিতিতে এই ধরনের সিনেমা যে কত যৌক্তিক সেটা কিন্তু রাজ চক্রবর্তী আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিলেন। মিঠুন চক্রবর্তী এই ধরনের সিনেমা এখন ওনার কাছে জলভাত হয়ে গেছে, আর একেবারে যেন মনে হচ্ছে ওই বাবার চরিত্রে মিঠুন চক্রবর্তী ছাড়া আর কাউকেই কাস্ট করা যেত না। চোখে মুখের যে এক্সপ্রেশন সেইগুলো দেখে বড্ড মায়া হয়েছিল। মায়ার কারণ আমরা এই মানুষটাকে অন্যভাবে দেখে বড় হয়েছি, আর যেভাবে দেখে বড় হয়েছি দ্বিতীয় অর্ধে একেবারে সূচনা পর্বে সেইভাবে দেওয়ালের একটা ছবিতে তিনি ধরা ছিলেন, সেই তার ইয়াং বয়সের ছবি। বিশেষ বিশেষ চরিত্রে আমরা দেখতে পাচ্ছি বিশ্বজিৎ চক্রবর্তীকে, খরাজ মুখার্জিকে, শুভশ্রী গাঙ্গুলিকে। আবার আমরা এও দেখতে পাচ্ছি সোহিনী সেনগুপ্ত, সৌমিত্র বসুর মতন মঞ্চের প্রবাদ প্রতিম দুই অভিনেতা অভিনেত্রীকে। এই সব কিছু নিয়ে এতটাই ভালো লাগা কাজ করলো, আর সব থেকে বড় কথা মেকিং আর বিজিএম। জিৎ গাঙ্গুলি যে সঙ্গীত পরিবেশন করলেন তিনি আবার তার ক্লাস বুঝিয়ে দিলেন। যে কটি গান ব্যবহার হয়েছে একেবারে যথার্থ। আমাদের দেশে 15 কোটির বেশি বৃদ্ধ বৃদ্ধা এইভাবে অবহেলিত অবস্থায় সমাজের উচ্ছিষ্ট হয়ে বেঁচে রয়েছেন কোনো মতে। আর এইসব জটিল সমস্যা নিয়ে সিনেমাটি দেখতে দেখতে মাঝে মাঝেই চোখের কোণে জল চলে আসছিল। আর হলের মধ্যে প্রত্যেকটি মানুষ সিনেমা শেষ হয়ে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ সময় নিয়েছেন হল থেকে বেরিয়ে আসতে। তাদের কথা বলার যে ইচ্ছাটুকুও সেটাও যেন চলে গেছে, কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেছেন। আর এটাই আমি ভালো করে দেখছিলাম। তবে যাই হোক, এই সিনেমার এত দুঃখের কথার মধ্যে একটা জিনিস মনে হলো, এই সিনেমাটা কি সম্পূর্ণ চক্রবর্তীদের সিনেমা হয়ে দাঁড়ালো? দেখুন, মিঠুন চক্রবর্তী, পরিচালক রাজ চক্রবর্তী, শুভশ্রীর নামের পাশে আজও গাঙ্গুলি লেখা থাকলেও তিনিও কিন্তু চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, আরো কত চক্রবর্তী আছে কে জানে। হতেই পারত এই সিনেমাটার নাম চক্রবর্তীদের কথা। এবার যদি এই সিনেমার নির্যাসটুকু বলা যায়, কয়েকটা জিনিস কিন্তু আমাদের সমাজকে আঙুল দিয়ে শিখিয়ে দিচ্ছে এই সিনেমা। ভালোবাসো, তার মধ্যে একটু মাপকাঠি রেখো, স্নেহ করো, কিন্তু সেখানে অন্ধ হয়ে যেও না, তবে যেন এতটাও খারাপ না হয়ে যায়। এতটা আশা নিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।